হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আবার হাজির হয়েছি দশম শ্রেণীর ভূগোলের আরেকটি পর্ব নিয়ে। সামনে মাধ্যমিক পরীক্ষা, বছরের শেষ দিনে আজকে তোমাদের সর্বপ্রথমে আগামী 2025 সালের জন্য হ্যাপি নিউ ইয়ার। সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। হিমবাহের সঞ্চয় কার্যের উপরে এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী, তোমরা স্কিপ না করে সকলে ভালো করে দেখো। খাতা পেন নিয়ে একটু নোট করার চেষ্টা করো। প্রয়োজনে ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে এটিকে শেয়ার করো। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তাহলে শুরু করা যাক হিমবাহের সঞ্চয় কার্য। আগের ভিডিওতে ক্ষয়কার্যের উপরে যে ভিডিওটি তোমরা দেখেছো, সেখানে আমরা কি দেখেছি? হিমবাহ সম্পর্কে ধারণা, রেগুলেশন সম্পর্কে ধারণা, হিমযুগ সম্পর্কে ধারণা, হিমবাহের প্রকার, হিমবাহের ক্ষয় পদ্ধতি এবং ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, বিভিন্ন ভূমিরূপ। ভিডিওটি দেখে না থাকলে আমার চ্যানেলে গিয়ে যে বিভিন্ন ক্লাসের আলাদা আলাদা ভিডিও করা আছে সেগুলোকে দেখে নিতে পারো। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ: গ্রাবরেখা, পার্শ্ব গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা, রোজেন গ্রাবরেখা, হিমাবদ্ধ গ্রাবরেখা, অবিনস্ত গ্রাবরেখা, বলয়িত গ্রাবরেখা। এই বিভিন্ন ধরনের গ্রাবরেখা হয়। আর ড্রামলিন, এই দুটি গ্রাবরেখা এবং ড্রামলিন এগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে গঠিত ভূমিরূপ। আর হিমবাহ এবং জলধারার মিলিত কার্যে কিছু ভূমিরূপ গঠিত হয়, যেমন বহির্ধৌত সংহনী, কেটল ও কেটল হ্রদ, এস্কার, কেম ও কেম সোপান, আগামুক ও বোল্ডার ক্লে। এগুলিকে আমরা ডিটেলসে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা দেখে নিতে পারো, খাতা পেন নিয়ে এগুলো নোট করেও নিতে পারো। শুরুতে চলে আসি গ্রাবরেখা। গ্রাবরেখা কি? হিমবাহ প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন ক্ষয়প্রাপ্ত নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি হিমবাহের সাথে বয়ে নিয়ে আসে বা নামতে থাকে সেগুলিকে নিয়ে। এগুলির কিছু অংশ হিমবাহের চলার পথে জমতে থাকে। এগুলিকে গ্রাবরেখা বা মোরেন বলে। যেমন নদী যা বহন করে তাকে আমরা লোড বা বোঝা বলেছি, তেমনি হিমবাহ যেগুলোকে বয়ে নিয়ে আসে তাকে মোরেন বা গ্রাবরেখা বলে। পাশের চিত্রটিতে দেখতে পাচ্ছ, পাহাড় থেকে হিমবাহ যখন নামে তখন সেই হিমবাহের বিভিন্ন স্থানে কিভাবে গ্রাবরেখা সঞ্চিত হচ্ছে এই চিত্রটি থেকে বুঝতে পারবে। প্রত্যেকটি অবস্থান অনুযায়ী, অর্থাৎ কোথায় সঞ্চিত হচ্ছে সেই অনুযায়ী নামকরণ করা হয়েছে। এবার একটু ডিটেলসে গ্রাবরেখা সম্বন্ধে জেনে নেওয়া যাক। পার্শ্ব গ্রাবরেখা, হিমবাহের পাশে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে। হিমবাহের সামনে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে বলে প্রান্ত গ্রাবরেখা। মধ্য গ্রাবরেখা, যদি পাশাপাশি দুটি হিমবাহ প্রবাহিত হয় তাহলে তাকে মধ্য গ্রাবরেখা বলে। ভূমি গ্রাবরেখা, হিমবাহের নিচে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে ভূমি গ্রাবরেখা বলে। রোজেন হিমবাহ, রোজেন গ্রাবরেখা, হিমবাহের পথে একাধিক হিমবাহ একাধিক গ্রাবরেখা যদি সঞ্চিত করে স্তরে স্তরে তাহলে তাকে বলে রোজেন গ্রাবরেখা। হিমাবদ্ধ গ্রাবরেখা, হিমবাহের ফাটলের মধ্যে যদি গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে আমরা হিমাবদ্ধ গ্রাবরেখা বলি। অবিনস্ত, ইতস্তত বিক্ষিপ্তভাবে এখানে ওখানে যেগুলো হয় তাকে অবিনস্ত গ্রাবরেখা বলে। আর বলয়িত গ্রাবরেখা যদি বলয়ের আকারে সঞ্চিত হয় তাহলে তাকে বলয়িত গ্রাবরেখা বলি। এখানে দেখো 3 নম্বরের যদি প্রশ্ন থাকে, অন্তত 3 প্রকার গ্রাবরেখার নাম সংজ্ঞা সহ দেওয়ার চেষ্টা করবে। 2 নম্বরের প্রশ্ন থাকতে পারে, সেক্ষেত্রে খালি নামগুলো লিখে দিতে পারো। এবার আসি ড্রামলিন। পাশের চিত্রটিতে দেখতেই পাচ্ছ যে হিমবাহ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, তার ড্রামলিনের প্রস্থচ্ছেদ এবং কিভাবে হচ্ছে। ড্রামলিন কি একটু দেখে নেওয়া যায়। না, বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে কোনো কোনো স্থানে উল্টানো নৌকো বা উল্টানো চামচের মতো ভূমিরূপ সৃষ্টি করে। এগুলোকে ড্রামলিন বলে। এখানে একটা কথা বলে রাখা দরকার যে ড্রামলিন শুধু হিমবাহের ক্ষয়কার্যের ফলে নয়, এই সঞ্চয় কার্যের ফলে নয়, এখানে ক্ষয়েরও একটা অবস্থান বা গুরুত্ব রয়েছে। ড্রামলিনের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেওয়া যাক। আকৃতি কিছুটা লম্বাটে ও অক্ষটি হিমবাহ প্রবাহের সমান্তরালে থাকে। দৈর্ঘ্য 1 থেকে 3 কিলোমিটার, প্রস্থ 300 থেকে 600 মিটার এবং উচ্চতা 60 মিটার পর্যন্ত হয়।
হিমবাহ প্রবাহের দিক অমসৃণ এবং বিপরীত দিক মসৃণ হয়। একসঙ্গে অনেক ড্রামলিন গড়ে উঠলে ডিম ভর্তি ঝুড়ির আকৃতি বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি করে, তাই একে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলা হয়। দূর থেকে দেখলে মনে হয় যেন অনেকগুলো উল্টানো চামচ বা ডিম ভর্তি ঝুড়িতে যেমন ডিম রাখা থাকে ট্রেতে, তেমনি দেখতে লাগে, তাই এমন নামকরণ করা হয়েছে। এবার চলে আসি হিমবাহ এবং জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলোর কথা বলা হলো তার অন্তর্গত একটি বিশেষ ভূমিরূপ হলো বহির্ধৌত সমভূমি বা আউট অফ প্লেন। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য পাদদেশীয় অঞ্চলে হিমবাহ গলতে শুরু করে, অর্থাৎ নিচের দিকে নামলেই তাপমাত্রা বেড়ে যায়। তখন হিমবাহ এবং জলধারার মিলিত কার্যে নুড়ি, কাঁকর, বালি, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে একটা বিস্তীর্ণ চাদরের মতো অসমতল একটি সমতল ভূমি তৈরি করে। একে বহির্ধৌত সমভূমি বা আউট অফ প্লেন বলা হয়। এই বহির্ধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলা হয়। দেখো পাশে দুটো নদী দেখানো হয়েছে ভ্যালি ট্রেনটাকে বোঝানোর জন্য। পাশের চিত্রটিতে দেখতে পাচ্ছ তোমরা যে কিভাবে নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। এই ভূমিরূপগুলো আলাদা আলাদা করে 2 বা 3 নম্বরের প্রশ্ন থাকে, সুতরাং সেইভাবে তোমরা প্রস্তুত হবে এগুলোকে। কেটল ও কেটল হ্রদ। বহির্ধৌত সমভূমিতে বড় বড় বরফের খণ্ড অনেক সময় জমা হয় এবং তারপরে গলে গেলে একটা অবনমিত গর্তের সৃষ্টি হয়, এগুলোকে কেটল বলা হয়। আর এই গর্তের মধ্যে যদি জল জমা হয়ে থাকে তাহলে কেটল হ্রদ সৃষ্টি করে। কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ভার্ব বলে। এই ছোট ছোট বিষয়গুলো শর্ট কোশ্চেনের জন্য একটু মনে রাখার চেষ্টা করবে। হিমবাহ এবং জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপের পরের ভূমিরূপে চলে আসি এসকার। বহির্ধৌত সমভূমির মধ্যে হিমবাহ বাহিত নুড়ি, কাঁকর, বালি, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে বিস্তীর্ণ অংশে একটা আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ সৃষ্টি করলে তাকে এসকার বলা হয়। হলুদ চিহ্নিত অংশটি একটু ছোট, তার জন্য বুঝতে পারছো না, বইতে প্রত্যেকের বইতে ছবি থাকবে, দেখে নিতে পারবে। 3 থেকে 5 মিটার উঁচু হয়, কয়েক কিমি পর্যন্ত থেকে কয়েকশো কিমি পর্যন্ত লম্বা হতে পারে। আর এগুলো দেখতে অনেকটা ওই গ্রামের আল রাস্তার মতো, দুটি জমির মাঝখানে যে বাঁধ দেওয়া থাকে আল রাস্তা বলি আমরা, সেই আল রাস্তার মতো দেখতে হয়। হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপে কেম ও কেম সোপান। হিমবাহ অধ্যুষিত পর্বতের পাদদেশে সৃষ্ট হ্রদে কাঁকর, বালি, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে বদ্বীপের মতো ভূমিরূপ সৃষ্টি করলে তাকে কেম বলা হয়। আর অনেক সময় এই কেম ধাপে ধাপে অনেকগুলি যদি পর্বত তৈরি হয় তাহলে তাকে কেম সোপান বা কেম টেরেস বলা হয়। এগুলোকে অবশ্যই তোমরা 2 নম্বরের প্রশ্নের জন্য মনে রাখবে। এবার চলে আসি হিমবাহ জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপের মধ্যে আগামুখ। এখানে হিমবাহবাহিত বিভিন্ন আকৃতির প্রস্তরখণ্ড বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চিত হয়। এদের মধ্যে বৃহৎ আকৃতির শিলাখণ্ডকে আগামুখ বলে। এগুলির সাথে স্থানীয় শিলার কোনোরূপ মিল থাকে না, তাই একে আগন্তুকও বলা হয়। আগন্তুক অর্থাৎ স্থানীয়ভাবে এর কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না। অন্য জায়গা থেকে হিমবাহের আঘাতে হোক বা হিমবাহের সঙ্গে হোক এটি উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নিচে গড়িয়ে এসে পড়েছে, তাই এটিকে আগামুখ বা আগন্তুক বলা হয়। এবার আসি বোল্ডার ক্লে। হিমবাহবাহিত বালি ও কাদার উপর প্রস্তরখণ্ড সঞ্চিত যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বোল্ডার ক্লে বা টিল বলে। টিল পাশের চিত্রে দেখতে পাচ্ছ, গুগল থেকে সংগ্রহীত একটি চিত্র। এবার চলে আসি, এটিকে হিমানী সম্প্রপাত বলা হয়। বিস্তীর্ণ অংশের বরফ তীব্র বেগে নিচের দিকে নামতে থাকে। বরফ ধস নেমে যখন নিচে নামে, এই চলন্ত হিমবাহের কিছু অংশ প্রবল বেগের নিচে এসে পড়ে, এগুলোকে হিমানী সম্প্রপাত বলা হয় বা অ্যাভালান্স বলা হয়। এরূপ ভিডিও তোমরা ইউটিউবে বিভিন্ন জায়গাতে দেখে নিতে পারো কিভাবে অ্যাভালান্স নামে। এবার আসি হিমশৈল।
সুমেরু কুমেরু অঞ্চলে হিমরেখা সমুদ্রপৃষ্ঠে অবস্থান করায় হিমবাহ সমুদ্রে এসে পড়ে। জলের ঊর্ধ্বচাপে, বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোতের প্রভাবে হিমবাহের কিছু অংশ ভেঙে সমুদ্রে ভাসতে থাকে। এগুলোকে হিমশৈল বা আইসবার্গ বলে। হিমশৈলের 9 ভাগের 8 ভাগ জলের নিচে থাকে, মাত্র 1 ভাগ ওপরে থাকে। পাশের চিত্রে দেখতে পাচ্ছ। ফলে হিমবাহের আকৃতি ওপর থেকে দেখে বোঝা যায় না। এরূপ একটি জাহাজ হিমশৈলে ধাক্কা খেয়ে কিন্তু টাইটানিকের ধ্বংস হয়েছিল। এবার মূল্যায়নে কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, তোমরা চেষ্টা করবে লিখে নেওয়ার। ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে কি বলে? দুটি কেটলের মধ্যবর্তী উঁচু ভূখণ্ডকে কি বলে? নুড়ি কাঁকর বালি দ্বারা গঠিত আঁকাবাঁকা হিমশৈল শিরাকে কি বলে? হিমবাহের ফাটলের মধ্যে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে কি বলে? ভার্ব কি? হিমবাহের নদীর উৎসস্থল বলে কেন? ভারতের দুটি হিমবাহের নাম করো। ড্রামলিন কিভাবে সৃষ্টি হওয়ার বৈশিষ্ট্য লেখো। বিভিন্ন প্রকার হিমবাহের পরিচয় দাও। আর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলিকে লিখে ফেলার চেষ্টা করবে। যদি কোনো উত্তর বুঝতে অসুবিধা হয় বা লিখতে না পারো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।